নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি বাংলার 1 নম্বর হিট নিউজ শো 294। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা, এবং শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিতর্কের অপর নাম বিশ্বভারতী। বিগত কয়েকদিনের ছবিটা দেখলে অন্তত এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এদিন বিশ্বভারতীর বলাকা গেট বন্ধ করে দেওয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। শান্তিনিকেতন থানার কাছে বিশ্ববিদ্যালয়ের জন্য পুলিশি নিরাপত্তা চাইলেন উপাচার্য। বিশ্বভারতীর 3 ছাত্রছাত্রীদের বহিষ্কারের প্রতিবাদে অব্যাহত রয়েছে এসএফআই এর। এরই মাঝে বিশ্বভারতীর বলাকা গেট বন্ধ করে দেওয়ায় শুরু হয়েছে নয়া বিতর্ক। এতদিন পর্যন্ত বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিস থেকে ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল পর্যন্ত রাস্তার গেট বন্ধ ছিল, কিন্তু মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় বলাকা গেট, যার ফলে শুরু হয়েছে নতুন বিতর্ক। নিরাপত্তা রক্ষীর দাবি উপাচার্যের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছে এই গেট। হ্যাঁ, ও বলেছে যে আমাদের তালা মেরে রাখতে বলেছে, আমরা তালা মেরে রেখেছি। আমাদের অফিসার বলেছে, আমাদের কিন্তু অফিসার বলেছে নির্দেশ দিয়েছে তালা মারা। বুধবার বিশ্বভারতীতে মিছিল করবে ছাত্রছাত্রীরা। 3 পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনে অনড় পড়ুয়ারা। আমাদের দাবিগুলির মধ্যে প্রধান আমাদের এখানে যে বিভিন্ন শিক্ষাকর্মীদের, অধ্যাপকদের, শিক্ষকদের, বিভিন্ন অন্যান্য কর্মীবৃন্দকে অকারণে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে, সেই সমস্ত সাসপেনশন প্রত্যাহার আমরা চাই। আমরা কোনো দপ্তরে তালা লাগাইনি এবং আমাদের কাছে প্রমাণ আছে এবং প্রমাণের ভিত্তিতে আমরা থানায় এফআইআর করেছি। বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বিরুদ্ধে ঝাঁঝ বাড়িয়েই চলেছেন পড়ুয়ারা। উপাচার্যের বিরুদ্ধে পথে নেমেছেন পড়ুয়া, আশ্রমিক এবং অধ্যাপকদের একাংশ। মঙ্গলবার আন্দোলনে যোগ দিয়েছেন জেএনইউ এর এসএফআই নেত্রী ঐশী ঘোষ। বিশ্বভারতী সেন্ট্রাল অফিসের সামনে রাস্তা অবরোধ করে এসএফআই এবং ডিওয়াইএফআই। অন্যদিকে শান্তিনিকেতন থানার কাছে পুলিশি নিরাপত্তা চাইলেন উপাচার্য। তার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বোলপুরের মহকুমার শাসকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বভারতীর আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে টাকা নিয়ে আধার কার্ড দেওয়ার অভিযোগ। দলের নেতার বিরুদ্ধে সরব হয়েছে কর্মীরাই, কটাক্ষ করেছেন বিরোধীরা। কালনায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে টাকা নিয়ে আধার কার্ড করে দেওয়ার অভিযোগ। এক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ আরেক গোষ্ঠীর। কার্ড করতে 500 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আধার কার্ডটা দেবো, বাবা আজকে আসল রেশন কার্ড আর ভোটার কার্ডের জেরক্সটা নিয়ে আসেন। ভোটার কার্ডের জেরক্সটা নিয়ে এসেছি, ওকে দেখালাম। আমার ওই টাকাটা একটা দোকানে ছিল, আমি সেই দোকানে আমাকে আনতে বললো। আমি সেই টাকাটা গিয়ে দোকান থেকে এনে ওই ঘরে বসে ওকে দিলাম, আর ওর ঘরেই আমি বসে আছি। কত টাকা দিয়েছেন? 500 টাকা। বেশ কিছু নেতা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। তারই ছাত্র নেতা সুব্রত দাস এখানে অপকর্ম করছিল এবং 500 টাকার বিনিময়ে কিছু গরিব মানুষের আধার কার্ড সংশোধন করে দিচ্ছিল। দলের অপর গোষ্ঠীর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। সামনে পড়েছি, এখানে এই সামনে একটা এই তোমার দেবনাথপাড়া মোড়ের পাশে একটা সাদা কাপ আছে, ওখানে উনি 500 টাকা 1000 টাকা নিয়ে আধার কার্ড করাতো। এবার আমাদের এখানে কিছু গরিব মানুষ আছে, 5-6টা কার্ড আমার বাবার সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, দিয়ে বলছে যে যদি কার্ড কারোর না হয়ে থাকে ওর জন্য কিছু ফ্রিতে কিছু করে দিস। শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। পশ্চিমবাংলাতে একই রকম কার্ড মানে তোলা একটা পয়সা রোজগার করার জায়গা তৃণমূল কর্মী বা নেতারা শুরু করেছে। সাধারণ মানুষের পয়সা তারা নিচ্ছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কালনা 2 নম্বর ব্লকের বিডিও দেবল উপাধ্যায় জানিয়েছেন তার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি, তবে কালনা থানার পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সরকারি বিভিন্ন প্রকল্পে জমি দিয়ে বিপাকে জমিদাতারা। জমির বদলে সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ তাদের। চাকরির দাবিতে জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে বিক্ষোভ জমিদাতাদের। তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্যকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূল নেতৃত্বে সাফাই, সব সরকার গঠন হয়েছে, কিছুটা সময় প্রয়োজন। জমির বদলে কাজের দাবিতে উত্তাল জলপাইগুড়ি। জেলা শাসকের কার্যালয়ে বিক্ষোভ জমিদাতাদের। বিক্ষোভকারীরা জেলা শাসকের কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তিস্তা ক্যানেল, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ সহ একাধিক প্রকল্পের জন্য জমি নেওয়া হয় বলে জানিয়েছিলেন জমিদাতারা।
তাদের দাবি জমি অধিগ্রহণের সময় জমিদাতাদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বাম আমলে কিছু জমিদাতাকে চাকরি দেওয়া হলেও বর্তমান শাসক দল কাউকেই চাকরি দেয়নি বলে অভিযোগ। চাকরি না পেয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন জমিদাতারা। আমরা সরকারকে বিভিন্নভাবে জমি দিয়েছি, সরকারি সে তিস্তা সেচক, সার্কিট বেঞ্চক, বিভিন্ন জায়গায় জমি দিয়েছি। জমি দেওয়ার সময় বামফ্রন্ট সরকার আমরা জমি নিয়েছিল, বামফ্রন্ট সরকারের আমলে কিছু চাকরি দিয়েছে, তারপরে আমরা অনেকগুলো বঞ্চিত ছিলাম। কিন্তু দীর্ঘ প্রায় 8-10 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, চিঠি দেওয়া করছি, কোনো জায়গায় আমাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। সরকার শুধু প্রতিশ্রুতি দেয়, কাজের কিছু করে না। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে কটাক্ষ জলপাইগুড়ি বিজেপি নেতৃত্বের। দেখুন, ল্যান্ড লুজার যারা সর্বশান্ত খুইয়েছে কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। আমার মনে হয় তাদের নৈতিক প্রয়োজন এবং সরকারকে সেই মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়ানোটা খুবই জরুরি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, সবে নতুন সরকার এসছে, কাজ করার সময় তো দিতে হবে। একটা সরকার সবে আসলো, তাকে তো কাজ করার সময় দিতে হবে। আমার বিশ্বাস ল্যান্ড ইউজার কমিটি সমস্ত প্রেক্ষাপট বুঝে তারা তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেবে এবং তারা অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে পারে। তারা লিখিত আবেদন করবে এবং মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিষয়টা দেখবে। যতক্ষণ না পর্যন্ত চাকরি দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। প্রয়োজনে তারা বিষ খেয়ে আত্মহত্যাও করতে বাধ্য হবে, এমনটাই জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় করোনা টিকাকরণ কেন্দ্রে ধুন্ধুমার। বানারহাটে পদপিষ্ট হয়ে গুরুতর আহত 15 জন, তাদের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বানারহাটে টিকাকরণ কেন্দ্রে চূড়ান্ত অব্যবস্থার ছবি। টিকা নিতে গিয়ে ধুন্ধুমার, পদপিষ্ট হয়ে গুরুতর আহত 15 জন, কাঠগড়ায় প্রশাসন। বানারহাটের দুরামারি হাই স্কুলে টিকাকরণ কেন্দ্রের আয়োজন করা হয়। বেলা বাড়তে ভিড়ের চাপে ছোট গেট খুলে দেয় পুলিশ। সেই সময় হুড়োহুড়িতে গোটা গেট ভেঙে পড়ে যায়। মানুষ ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়েছে, তো পিছন থেকে হাল্লা চিল্লা করে মানুষ ধাক্কা দেওয়ার পরে গেটটি খুলে যায়। খুলে যাওয়ার পরে গেট পরে আহত হয়ে যায়। 20-30 জনের উপর মহিলার উপর দিয়ে দৌড়ে চলে যায়। এদিকে বিশৃঙ্খলা ছবি উঠে এসেছে বহরমপুরে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে হুড়োহুড়ি, ধস্তাধস্তিতে পড়েছেন অনেকে। একদিকে টিকা নেওয়ার জন্য বিশৃঙ্খলা, অন্যদিকে টিকা না পেয়ে বিক্ষোভ। আলিপুরদুয়ারের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন মহিলারা। তাদের অভিযোগ, রাত থেকে লাইনে দাঁড়িয়েও টিকা মিলছে না। বুধবার তাদের টিকাকরণের আশ্বাস দিয়েছে প্রশাসন। অশোকনগরে টিকা না পেয়ে স্থানীয়দের বিক্ষোভ। গুমার একটি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিতে এসেছিল স্থানীয়রা। তাদের অভিযোগ, রাত থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কখন টিকা মিলবে তা পরিষ্কার করে জানাচ্ছে না প্রশাসন। করোনা টিকার অপ্রতুলতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে টিকাকরণে উদাসীনতার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, জেলায় জেলায় বিশৃঙ্খলার ছবি বিরোধীদের অভিযোগ পেয়ে জোরালো করছে। রিপাবলিক বাংলা। করোনা টিকাকরণকে কেন্দ্র করে অব্যবস্থা, বিশৃঙ্খলা ছবি প্রায় প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। মঙ্গলবার তারই চূড়ান্ত পরিণতি দেখা গেল ধূপগুড়ির বানারহাট ব্লকে। ক্যাম্পের গেট খুলতেই ভিড়ের চাপে পড়ে যায় বহু মানুষ। পদপিষ্ট হয়েছেন অন্তত 25 জন, গুরুতর আহত 3। ভয়াবহ এই ছবিটা ধূপগুড়ির বানারহাট ব্লকের দুরাবাড়ি চন্দ্রকান্ত হাই স্কুলে ভ্যাকসিনেশনের ক্যাম্প করা হয়, আর সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা। উপচে পড়া ভিড় সামলাতে স্কুলের গেট খুলে দেয় দায়িত্ব থাকা পুলিশ কর্মীরা। তারপরেই ঘটে অঘটন। ভিড়ের চাপে লোহার গেটের উপর পড়ে যায় বহু মানুষ। পদপিষ্ট হয় 25 থেকে 30 জন। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। আহতদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত 3 জন ভর্তি জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। টিকাকরণ নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন অব্যবস্থার ছবি উঠে আসে। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, করোনার টিকাকরণে দেশের মধ্যে প্রথমে রাজ্যই। আমাদের স্টেট একমাত্র স্টেট, মনে রাখবেন, অনলি -6 হচ্ছে আমাদের নেগেটিভ ওয়েস্টেজ, সবচেয়ে কম। আমরা ভ্যাকসিনেশনে সবচেয়ে ভালো কাজ করেছি, কিন্তু আমাদের থেকে অনেক বেশি ভ্যাকসিন
অন্যান্য অনেক রাজ্য পেয়েছে। তারা পাক, আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই পাক সবাই। এইটার নমুনা। মানুষ জানেনই না কখন কিভাবে ভ্যাকসিন নেবেন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সরকার যেভাবে ভ্যাকসিনের বন্টন করেছেন তার মধ্যে চূড়ান্ত বিভাজনের রাজনীতি আছে, প্রতিহিংসার রাজনীতি আছে, মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্মীরা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলছেন যে লাইন বিক্রি হচ্ছে। এই ছবি শুধু ধূপগুড়ির নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিনের অপ্রতুলতা, অব্যবস্থার জেরে জেরবার সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটায়। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সুভাষিস বসাকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই, কিন্তু অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তে গঠিত হয়নি সিট। এখনো ঝুলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নিয়োগ। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী। সিট গঠিত না হওয়া নিয়ে অবগত আদালত, জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার মামলায় নয়া মোড়। হাইকোর্টের নির্দেশের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, কিন্তু এখনো গঠিত হয়নি সিট। ঝুলে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নিয়োগও। এ নিয়ে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ ছিল ভোট পরবর্তী হিংসা তদন্ত করবে সিবিআই। মূলত খুন, ধর্ষণ, যৌন হেনস্থার তদন্ত সিবিআই করবে। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্তে সিট। রাজ্যের 3 পুলিশ কর্তাকে নিয়ে গঠন করা হবে সিট। নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। 6 সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট। আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন, জেলায় জেলায় সিবিআই, কোথায় গেল সিট? কিভাবে 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে সিট? সিট গঠন না হওয়া সম্পর্কে অবগত আদালত, নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ, জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। যেহেতু সিট গঠন হয়নি, সিটের কাজকর্ম কি ফাংশন হয়েছে বা আদৌ গঠন হয়েছে কিনা, কি হয়েছে এটা আমরা জানতে পারছি না। এই বিষয়টা মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আমি মেনশন করেছিলাম আমার মক্কেলের নির্দেশ অনুযায়ী, এবং গিয়ে সেই মামলায় কোর্ট বলেছেন যে আমরা ওয়াকিবহল বিষয়টা নিয়ে উই আর অ্যাওয়ার অফ দ্যাট। সিট গঠন নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায়। বিষয়টি সম্পর্কে অবগত জানালেও নতুন করে মামলা করার অনুমতি অবশ্য দেননি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান বিষয়টি নিয়ে শোনা তো যায়, কিন্তু রূপায়ণ হয় না। তবে এবার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে কেন্দ্র রাজ্য যৌথ বৈঠক। মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রতিনিধি দল। প্রকল্প রূপায়ণে কেন্দ্রের কাছে অনুমতি এবং অর্থ সাহায্যের দাবি জানায় রাজ্যের প্রতিনিধি দল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কি জট কাটতে চলেছে? জল যন্ত্রণা থেকে কি এবার মুক্তি পেতে চলেছে ঘাটালবাসী? মঙ্গলবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গে রাজ্যের বৈঠকের পর তেমনই ইঙ্গিত। রূপায়ণের জন্য জলশক্তি দপ্তর একটি ফর্মুলা তৈরি করেছে। আজকে মন্ত্রী আমাদের জানালেন সেই দপ্তরের পক্ষ থেকে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে, তার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানও পড়ছে। সেখানে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স এবং ফাইন্যান্স কমিটির কাছে সেটি এখন রয়েছে ফাইনাল স্টেজে। কেন্দ্রের উপর চাপ বাড়াতে মঙ্গলবারে দিল্লি দরবার করেন রাজ্যের সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের প্রতিনিধি দল। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও তোলে রাজ্য। রাজ্যের ভাগে যে টাকা পড়বে সেই টাকা আমরা দেব, তবে আমাদের একটা দাবি আছে যে যেহেতু এটা ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের মধ্যে পড়ছে, আমরা বারবারের দাবি করেছি, আজও করছি, 75 কেন্দ্র 25 রাজ্য দিক। ওরা বলছেন দেখব, চিন্তা করব। যাই হোক, আমাদের কাছে জরুরি এখন ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমতি, মঞ্জুরি এবং অর্থ প্রাপ্তি। চলতি বছরে বন্যা কবলিত ঘাটাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মমতা প্রধানমন্ত্রী হলেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে বলে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ দেব। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে দিল্লি দরবার রাজ্যের প্রতিনিধি দলের। যদিও বিজেপির অভিযোগ ঘাটাল নিয়ে বারবার রাজনীতি করে এসেছে এ রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকারের কাছে
রাজ্য সরকার যাবে বা রাজ্য সরকারের প্রতিনিধি যাবে, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। তারা নীতি আয়োগে গেছেন, নীতি আয়োগে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আছেন। বিষয়টা এত পরে কেন আলোচিত হচ্ছে, তার আগে কেন হয়নি, সেটা রাজ্য সরকারের ভেবে দেখা উচিত। এবং সত্যিই কি তারা পশ্চিমবঙ্গের উন্নয়ন বা কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেছেন, না শুধুমাত্র একটা বার্তা দিতে গেছেন যে আমরা কেন্দ্রের কাছে গেলাম, ওইখানে গিয়ে তারপরে বেরিয়ে এসে আবার সরকারের বিরোধিতা করবেন? ভৌগোলিকভাবে ঘাটালের আকৃতি অনেকটা কড়াইয়ের মতো। তাকে ঘিরে কাঁসাই, শিলাবতী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর। বর্ষা এলেই দুকুল ছাপিয়ে বন্যা দেখা দেয়। সমস্যা সমাধানে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প শুরু হয়। 1983 সালে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের শিলান্যাস হয়। মাস্টার প্ল্যানে নদী এবং শাখা নদীগুলির নিয়মিত ড্রেজিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। নদী ও খালগুলিতে লক গেট বসানোর প্রস্তাব দেওয়া হয়। গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিটিও ঘাটাল মাস্টার প্ল্যানকে ছাড়পত্র দেয়। এরপর থেকেই কেন্দ্র রাজ্য টালবাহানায় থমকে এই প্রকল্প। 4 দশক ধরে শিলাবতী কংসাবতী দিয়ে বহু জল গড়িয়েছে, কাজ এগোয়নি সেভাবে। ফি বছর বর্ষা এলেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আওয়াজ ওঠে, কিন্তু বর্ষা চলে গেলে তা আবার ধামাচাপা পড়ে যায়। কেন্দ্র রাজ্য বৈঠকের পর দীর্ঘদিনের সেই যন্ত্রণার হাত থেকে মুক্তি মেলে কিনা সেদিকেই এখন নজর। রিপাবলিক বাংলা। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। মারাত্মক এই অভিযোগ তুলেছেন একদা তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি কর্মী ফিরদৌস ইসলাম। দিনহাটা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। বিজেপি জেলা নেতৃত্বের অবশ্য পাল্টা অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করছে তৃণমূল। চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ। শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিশানায় রাজ্যের বিরোধী দলনেতাও। এবার শুভেন্দুর পথে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে শাসক দল? কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল। একদা নিশীথ ঘনিষ্ঠ ফিরদৌস আলম এমনই অভিযোগ এনেছেন। সেই সঙ্গে বোমা কারখানার মদত দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। কোচবিহারের দিনহাটা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। উনি যখন এমপি হওয়ার 1-2 মাস পরে উনি আমাকে চাকরির নাম করে 1,25,000 টাকা নেয়। গোসানিমারি রাজপাটে হোমগার্ডের চাকরির নাম করে 1,25,000 টাকা নেয়। তো তারপরে তো 2019-এ ভোট হলো, 1-2 মাস পরে টাকাটা নিল আমার কাছে। 2021 হয়ে গেল, চাকরির তো কোনো নাম নেই। মানে ওনার বাড়ির সামনে যে বোমের কারখানাটা ধরা পড়লো, সেটা ছিল হচ্ছে ওনারই কারখানা। আরও ছেলেবেলে ছিল, উনি লোক নিয়ে এসেছিলেন আসাম থেকে 2 জন কারিগর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একদা ঘনিষ্ঠ ফিরদৌসের বক্তব্যকে হাতিয়ার করে সুর চড়িয়েছে তৃণমূল। ঘটনার দিনাটার বুকে যিনি ঘটিয়েছেন, তিনি আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। ওর বক্তব্য যে ওর কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা আজ পর্যন্ত ফেরত পায়নি। ওর জীবনটাই তো প্রায় শেষ হয়ে গেছে। যদিও শাসক দলের এই অভিযোগকে আমল দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমাদের সম্মানীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তারা যে অভিযোগ করছে, ওরা মন্ত্রীমশাইকেই জিজ্ঞাসা করুক, এ বিষয়ে আমরা কিছু মন্তব্য করব। ভোটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক বিরোধী নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে বিরোধী শিবিরকে। শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। রিপাবলিক বাংলা। চোখ রাখবো এই মুহূর্তে যে খবরের দিকে। ফের ধর্ষণের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের। ইতিমধ্যেই আইসিসি গোটা বিষয়টি নিয়ে বৈঠকে বসেছে। যাদবপুর থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন নির্যাতিতা। আপনাদেরকে জানিয়ে রাখি, ফের ধর্ষণের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সহ অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ। ইতিমধ্যেই আইসিসি বৈঠকে বসেছে। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন নির্যাতিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।
15ই আগস্ট এই ঘটনাটি ঘটে, বিস্তারিত আমরা আরো জানবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সহ অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুলিশে জানানো হয়। যাদবপুর থানায় কমপ্লেইন্ট করা হয়, কিন্তু যদিও পুলিশ নিষ্ক্রিয় ছিল এমনই অভিযোগ নির্যাতিতার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আরো বিস্তারিত তোমার থেকে। দেখো সৃজিতা, ফের একবার কিন্তু ধর্ষণের অভিযোগ উঠে আসছে যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং যাদবপুর অভিযুক্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপক। সেই ভাষাতত্ত্বের যে সহ অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। অভিযোগ এমনটাই যে 15ই আগস্ট সেই পড়ুয়ার বাড়িতে যান এই সহ অধ্যাপক। বাড়িতে কেউ ছিলেন না, ছাত্রী এবং সহ অধ্যাপক। এবং 15ই আগস্ট যে ঘটনা ঘটে তার নিরিখে যাদবপুর থানাতে অভিযোগ করা হয়, যদিও পুলিশ নিষ্ক্রিয় রয়েছে এমনটাই অভিযোগ নির্যাতিতার। একটি অভিযোগ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসিতে এবং ইন্টারনাল কমপ্লেইন কমিটি, সেই কমিটিতেও কিন্তু অভিযোগ জমা পড়েছে এবং আগামীকাল অর্থাৎ বুধবার সেদিকে সন্দেহে নজর থাকবে আমাদের। তোমাকে ধন্যবাদ শিবাশিস।